আসসালামু আলাইকুম। গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শোনাব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসিনী, চতুর্থ পর্ব। অনুগল্প ২৬। আমাদের ন্যায় আমাদের নামগুলি পর্যন্ত পর্দানসীনা। মেয়েদের নাম জানা যায় কেবল তাহাদের বিবাহের কাবিন লিখিবার সময়। এক মস্ত জমিদারের ৩ কন্যার বিবাহ একই সঙ্গে হইতেছিল। মেয়েদের ডাক নাম বড় গেন্দোলা, মেজ গেন্দোলা এবং ছোট গেন্দোলা। প্রকৃত নাম কেহই জানে না। তাহাদের সম্পর্কের এক চাচা হইলেন বিবাহ পড়াইবার মোল্লা। কন্যাদের বয়স অনুসারে ৩ জন বরের বয়সেরও তারতম্য ছিল। ৩ জন বরই বিবাহ কেন্দ্রে অনুপস্থিত। আমরা পাঠিকাদের সুবিধার নিমিত্তে বরদিগকে বয়স অনুসারে ১ নং, ২ নং এবং ৩ নং বলিব। মোল্লা সাহেবের হাতে ৩ বর এবং ৩ কন্যার নামের তালিকা দেওয়া হইয়াছে। তিনি যথাসময় বিবাহের মন্ত্র পড়াইতে বসিয়া ভ্রমবশত বর ও কন্যাদের নাম গোলমাল করিয়া ১ নং বরের সহিত ছোট গেন্দোলার বিবাহ দিয়া দিলেন। ৩ নং বরের সহিত মেজ গেন্দোলার বিবাহ দিলেন। এখন ২ নং বরের সহিত বড় গেন্দোলার বিবাহের পালা। মেজ ও ছোট গেন্দোলার বয়স খুব অল্প, ১১ এবং ৭ বৎসর। তাই তাহারা কোনো উচ্চবাচ্য করে নাই। কিন্তু বড় গেন্দোলার বয়স ১৯ বৎসর। সে লুকাইয়া ছাপাইয়া মুরব্বীদের কথাবার্তা শুনিয়া জানিয়াছিল তাহার বিবাহ হইবে ১ নং বরের সহিত, আর বরের নামও তাহার জানা ছিল। সুতরাং ২ নং বরের নাম লইয়া মোল্লা সাহেব যখন বড় গেন্দোলার এজেন্ট চাহিলেন, সে আর কিছুতেই মুখ খোলে না। মা মাসির উৎপীড়ন সহ্য করিয়াও যখন সে কিছু বলিল না, তখন তাহার মাতা আর ধৈর্য ধারণ করিতে না পারিয়া বলিলেন, হ্যাঁ, গেন্দোলা হুঁ বলেছে, বিয়ে হয়ে গেছে, তুমি আর কতক্ষণ হয়রান হবে। মোল্লা সাহেব বলিলেন, আমরা গেন্দোলার মুখের হুঁ শুনি নাই, তবে কি আপনার হু লইয়া আপনারই বিবাহ পড়াইব নাকি? তদুত্তরে কনের মা তাহার পিঠে এক বিরাট কিল বসাইয়া দিলেন। অবশেষে গেন্দোলা বেচারি হুঁ বলিল কি না, আমরা সে খবর রাখি নাই। এদিকে যথাসময়ে টেলিগ্রাফ যোগে ৩০ বৎসর বয়স্ক ১ নং বর যখন জানিলেন যে তাহার বিবাহ হইয়াছে ১৯ বৎসর বয়স্কা বড় গেন্দোলার পরিবর্তে সর্বকনিষ্ঠা ৭ম বর্ষীয়া ছোট গেন্দোলার সহিত, তখন তিনি চটিয়া লাল হইলেন। শাশুড়িকে লিখিলেন কন্যা বদল করিয়া দিতে, নচেত তিনি তাহার বিরুদ্ধে জুয়া চুরির মোকদ্দমা আনিবেন, ইত্যাদি ইত্যাদি। অনুগল্প ২৭। প্রায় ১০-১১ বৎসরের ঘটনা। বলিয়াছি তো, বেহার অঞ্চলে বিবাহের ৩ মাস পূর্বে মাইয়াখানায় বন্দি করিয়া মেয়েদের আধমরা করা হয়। কখনো ওই বন্দিশালায় বসিবার মেয়াদ যদি বাড়িতে কোনো দুর্ঘটনা হইয়া বিবাহের তারিখ পিছাইয়া যায়, তবে বৎসরকালও হয়। এক বেচারি সেইরূপ ৬ মাস পর্যন্ত বন্দিনী ছিল। তাহার স্নান, আহার প্রভৃতির বিষয়েও যথাবিধি যত্ন লওয়া হইত না। একেই তো বেহারি লোকেরা সহজে স্নান করিতে চায় না, তাহাতে আবার মাইয়াখানার বন্দিনী মেয়েকে কে ঘন ঘন স্নান করাইবে? ওই সময় মেয়ে মাটিতে পা রাখে না। প্রয়োজন মতো তাহাকে কোলে করিয়া স্নানাগারে লইয়া যাওয়া হয়। তাহার নড়াচড়া সম্পূর্ণ নিষেধ। সমস্ত দিন মাথা গুজিয়া একটা খাটিয়ার উপর বসিয়া থাকিতে হয়। রাত্রিকালে সেইখানেই শুইতে হয়। অপরে মুখে তুলিয়া ভাতের গ্রাস খাওয়ায়, অপরে অবখোড়া ধরিয়া পানি খাওয়াইয়া দেয়। মাথার চুলে জটা হয় হোক, সে নিজে মাথা আঁচড়াইতে পারিবে না। ফল কথা, প্রত্যেক বিষয়ের জন্য তাহাকে পরের মুখাপেক্ষী হইয়া থাকিতে হয়। যাহা হোক, ৬ মাস অন্তর সেই মেয়েটির বিবাহ হইলে দেখা গেল, সর্বদা চক্ষু বুজিয়া থাকার ফলে তাহার চক্ষু দুইটি চিরতরে নষ্ট হইয়া গিয়াছে। ২৮। বহুকালের ঘটনা। বহু পুণ্য ফলে আরব দেশীয় কোনো মহিলা কলিকাতায় তশরিফ আনিয়াছিলেন। তিনি ভাঙা ভাঙা উর্দু বলিতে শিখিয়াছিলেন। যখন দলে দলে বিবিরা পালকি যোগে তাহার জিয়ারত করিতে আসিতেন,
অনুগল্প ২৮। বহুকালের ঘটনা। বহু পুণ্যফলে আরবিয়া কোনো মহিলা কলিকাতায় তশরিফ আনিয়াছিলেন। তিনি ভাঙা ভাঙা উর্দু বলিতে শিখিয়াছিলেন। যখন দলে দলে বিবিরা পালকিযোগে তাহার জিয়ারত করিতে আসিতেন, তিনি পালকি দেখিয়া হয়রান হইতেন যে এ আজাব কেন। একদিন পূর্ববঙ্গের এক বিবি আসিয়াছিলেন। আরবিয়া মহিলা কুশল প্রশ্ন প্রসঙ্গে আগন্তুক বিবির স্বামীর কুশল জিজ্ঞাসা করিলে উত্তরদানকালে বাঙাল বিবি ঘোমটা টানেন আর বলেন, তানি তো বালাই আছেন, তানার আবার কি হইব, তানি তো বালাই আছেন। বেচারি আরাবিয়া বিবি বুঝিতেই পারিলেন না যে স্বামীর কুশল বলিবার সময় ঘোমটা টানার প্রয়োজন হইল কেন। আরবিয়া বিবি বাঙালার বিবিদের পালকিতে ওঠা ব্যাপারটা কৌতূহলের সহিত দাঁড়াইয়া দেখিতেন। একদিন এক বোরকা পরিহিতা বিবি পালকিতে উঠিলেন। তাহার কোলে ২ বছরের শিশু, সঙ্গে পানদান, একটা বড় কাঠের বাক্স, একটা কাপড়ের গাঁটরি এবং ১ কুজা পানি। পালকিটার বেতের ছাউনি ভাঙা ছিল, তাহা পূর্বে কেহ লক্ষ্য করে নাই। বেহারাগণ যখন পালকি তুলিল, অমনি মর্মর করিয়া পালকির বেত্রাসন ভাঙিতে লাগিল। পালকির ২ পার্শ্বে ২ জন বরকন্দাজ চলিয়াছে। তাহারা শিশুটিকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিল, সাহেবজাদা, মর্মর শব্দ করে কি? কিন্তু পালকি হইতে কোনো উত্তর আসিল না। একটু পরে গেট পার হইয়া পালকিটা অত্যন্ত হালকা বোধ হওয়ায় বেহারাগণ থমকিয়া দাঁড়াইল। ওদিকে ভাঙা পালকি গলাইয়া বোরকা পরা বিবি ছেলেকে আঁকড়াইয়া ধরিয়া মাটিতে বসিয়া পড়িয়াছেন। গাঁটরি পানদান সব ইতস্তত বিক্ষিপ্ত। কুজা ভাঙিয়া পানি পড়িয়া তিনি ভিজিয়া গিয়াছেন, কিন্তু তবু মুখ খুলে বলেন নাই, পালকি থামাও। কলিকাতার রাস্তার এই ব্যাপার। বেচারি আরবের বিবি তাড়াতাড়ি চাকরানি পাঠাইয়া বিবিটিকে আনিয়া বলিলেন, বিবি, পালকির এমন তামাশা দেখিবার জন্য আমি প্রস্তুত ছিলাম না। অনুগল্প ২৯। একবার আমি কোনো একটি লেডিস কনফারেন্স উপলক্ষে আলিগড়ে গিয়াছিলাম। সেখানে অভ্যাগতা মহিলাদের নানাবিধ বোরকা দেখিলাম। একজনের বোরকা কিছু অদ্ভুত ধরনের ছিল। তাহার সহিত আলাপ পরিচয়ের পর তাহার বোরকা প্রশংসা করায় তিনি বলিলেন, আর বলবেন না, এই বোরকা লইয়া আমার যত লাঞ্ছনা হইয়াছে। পরে তিনি সেই সব লাঞ্ছনার বিষয়ে যা বলিলেন তাহা এই: তিনি কোনো বাঙালি ভদ্রলোকের বাড়ি শাদীর নিমন্ত্রণে গিয়াছিলেন। তাহাকে বোরকা সহ দেখিবা মাত্র সেখানকার ছেলেমেয়েরা ভয়ে চিৎকার করিয়া কে কোথায় পালাইবে তাহার ঠিক নাই। আরও কয়েক ঘর বাঙালি ভদ্রলোকের সহিত তাহার স্বামীর আলাপ ছিল, তাই তাহাকে সকলের বাড়ি যাইতে হইত। কিন্তু যতবার যে বাড়ি গিয়াছেন ততবারই ছেলেদের সভয় চিৎকার ও কোলাহল সৃষ্টি করিয়াছেন। ছেলেরা ভয়ে থরথর করিয়া কাঁপিত। তিনি একবার কলিকাতায় আসিয়াছিলেন। তাহারা ৪-৫ জনে বোরকাসহ খোলা মোটরে বাহির হইলে পথের ছেলেরা বলিত, উমা, ওগুলো কি গো? একে অপরকে বলে, চুপ কর, এই রাত্রিকালে ওগুলো ভূত না হয়ে যায় না। বাতাসে বোরকার নেকাব একটু আধটু উড়িতে দেখিতে বলিত, দেখ রে দেখ, ভূতগুলো সুর নড়ে, বাবা রে, পালা রে। তিনি একসময় দার্জিলিং গিয়াছিলেন। স্টেশনে পৌঁছিলে দেখিলেন সমাবেত জনমণ্ডলী একটা বামুন লোককে দেখতেছে। বামুনটা উচ্চতায় একটা ৭ থেকে ৮ বছরের বালকের সমান, কিন্তু মুখটা বয়স্কপ্রাপ্ত যুবকের। মুখে দাড়ি গোঁফ ভরা। হঠাৎ তিনি দেখিলেন জনমণ্ডলী কৌতুকপূর্ণ দৃষ্টি তাহার দিকে। দর্শকেরা সে বামুন ছাড়িয়া এই বোরকাধারিণীকে দেখিতে লাগিল। অতঃপর দার্জিলিং পৌঁছিয়া তাহারা আহারান্তে বেড়াইতে বাহির হইলেন, অর্থাৎ রিক্সা গাড়িতে করিয়া যাইতেছিলেন। মেলে গিয়া দেখিলেন অনেক লোকের ভিড়। সেদিন তিব্বত হইতে সেনা ফিরিয়া আসিতেছিল। সেই দৃশ্য দেখিবার জন্য লোকের ভিড়। তাহার রিক্সাখানি পথের একধারে রাখিয়া তাহার কুলিরাও গেল তামাশা দেখিতে। কিয়ৎক্ষণ পরে তিনি দেখেন দর্শকেরা সকলেই এক একবার রিক্সার ভিতর উকি মারিয়া তাহাকে দেখিয়া যাইতেছে। তিনি পদব্রজে বেড়াইতে বাহির হইলে
পথের কুকুরগুলো ঘেউ ঘেউ করিয়া তাহাকে আক্রমণ করিতে আসিত। দুই একটা পার্বত্য ঘোড়া তাহাকে দেখিয়া ভয়ে সওয়ার শুদ্ধ লাফালাফি আরম্ভ করিত। একবার চায়ের বাগানে বেড়াইতে গিয়া দেখেন ৩-৪ বছরের এক বালিকা মস্ত ঢিল তুলিয়াছে তাহাকে মারিতে। একবার তাহার পরিচিতা আরও ৪-৫ জন বিবির সহিত বেড়াইবার সময় একটা ক্ষুদ্র ঝর্ণার ধারে কঙ্কর বিশিষ্ট কাদায় সকলেই বোরকায় জড়াইয়া পড়িয়া গেলেন। নিকটবর্তী চা বাগান হইতে কুলিরা দৌড়িয়া আসিয়া তাহাদের তুলিল, আর স্নেহপূর্ণ ভর্ৎসনায় বলিল, একে তো জুতা পরেছ, তার উপর আবার ঘেরা টোপ, এই অবস্থায় তোমরা গড়াইবে না তো কি করিবে? আহা, বিবিদের কারচুবি কাজ করা দোপাট্টা কাদায় লতর পতর, আর বোরকা ভিজিয়া তরবতর। কেবল ইহাই নহে, পথের লোক ররুদ্যমান শিশুকে চুপ করাইবার নিমিত্ত তাহাদের দিকে অঙ্গুলে নির্দেশ করিয়া বলিত, চুপ কর, ওই দেখ ঘেরা টোপ, জড়ানো জুজুবুড়ি। অনুগল্প ৩০। কোনো একটি কুলেশিলে ধন্য সৎপাত্রের সহিত এক জমিদারের বয়স্কপ্রাপ্ত কন্যার বিবাহ ঠিক হইয়াছিল। কি কারণে বরের পিতার সহিত কন্যাকর্তার ঝগড়া হওয়ায় বিবাহের সম্বন্ধ ভাঙিয়া গেল। ইহাতে পাত্রী যারপরনায় দুঃখিতা হইল। কন্যার পিতা তাড়াতাড়ি অন্য বর না পাইয়া নিজের এক দুরাচার ভ্রাতুষ্পুত্রের সহিত কন্যার বিবাহ দিতে বসিলেন। সে বেচারি তাহার খুড়তুতো ভাইয়ের কুকীর্তির বিষয়ে সমস্তই অবগত ছিল। কতদিন সে নিজেই ওই মাতালটাকে তেঁতুলের শরবত খাওয়াইয়া এবং মাথায় জল ঢালিয়া তাহার মাতলামি দূর করিতে চেষ্টা করিয়াছে। সুতরাং এ বিবাহে তাহার ঘোর আপত্তি ছিল। কিন্তু পাত্রী তো মুখ, তাহার বাকশক্তি থাকিয়াও নাই। তাহার একমাত্র সম্বল নীরব বেদনা। তাই সে কেবল কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলাইয়াছে, আহার নিদ্রা ত্যাগ করিয়াছে, কিন্তু নিষ্ঠুর পিতামাতার ভ্রুক্ষেপ নাই। তাহারা ওই মাতালের সহিত তাহার বিবাহ দিবেনই দিবেন। এইরূপেই আমাদের কাঠমোল্লা শ্রেণীর মুরব্বীগণ শরীয়তের গলা টিপিয়া মারিয়া ইসলাম ও শরীয়ত রক্ষা করিতেছেন। বিবাহ সভায় বসিয়া পাত্রী কিছুতেই হুঁ বলিতেছিল না। মাতা, পিতামহী প্রভৃতির অনুনয়, সাধ্য সাধনা, মিষ্ট ভর্ৎসনা সবই সে ২ চক্ষের জলে ভাসাইয়া দিতেছিল। অবশেষে একজন অতর্কিতে কন্যাকে খুব জোরে চিমটি কাটল। সেই আঘাতে সহসা উহু বলিয়া সে কাতর ধ্বনি করিয়া উঠিল। সেই উহুকে হুঁ বলিয়া ধরিয়া লইয়া তাহার বিবাহক্রিয়া সমাপ্ত হইল। সুবহানাল্লাহ, জয়, অবরোধের জয়। অনুগল্প ৩১। একবার কোনো স্থলে চলন্ত ট্রেনে মেয়ে মানুষদের কক্ষে একটা চোর উঠিল। চোর বহাল তবিয়তে একে একে প্রত্যেকের অলঙ্কার খুলিয়া লইল, কিন্তু লজ্জায় জড়সড় লজ্জাবতী অবলা সরলা কুলবালাগণ কোনো বাধা দিলেন না। তাহারা সকলে ক্রমাগত ঘোমটা টানিতে থাকিলেন। তওবা তওবা, কাহা সে মর্দু আ গায়া বলিয়া কেহ কেহ বোরকার নেকাব টানিলেন। পরে চোর মহাশয় ট্রেনের অ্যালার্মের শিকল টানিয়া গাড়ি থামাইয়া নির্বিঘ্নে নামিয়া গেল। অনুগল্প ৩২। ভাঙনির জমিদার সাহেবের ডাকনাম ধরুন বাচ্চা মিয়া। তাহার পত্নীর নাম হাসিনা খাতুন। হাসিনার পিতার বিশাল সম্পত্তি, অগাধ টাকা। একবার বাচ্চা মিয়া স্ত্রীকে বলিলেন, আমার টাকার দরকার, আজই তোমার পিতার নিকট পত্র লিখিয়া টাকা আনাইয়া দাও। যথাসময়ে টাকার পরিবর্তে তথা হইতে মিতব্যয়ের উপকারিতার সম্বন্ধে এক বক্তৃতার ন্যায় পত্র আসিল। বাচ্চা মিয়ার শ্বশুর অনেকবার জামাতাকে টাকা দিয়াছেন, এখন টাকা দানে তাহার অরুচি জন্মিয়া গিয়াছে, তাই কন্যাকে টাকা না পাঠাইয়া উপদেশ পাঠাইলেন। ইহাতে বাচ্চা মিয়া রাগ করিয়া স্ত্রীর নাইর অর্থাৎ পিত্রালয়ে যাওয়া বন্ধ করিয়া দিলেন। এদিকে পিতামাতা কাঁদেন, অপরদিকে হাসিনা নীরবে কাঁদেন। পরস্পরে দেখা সাক্ষাৎ আর হয় না।
কিছুকাল পর হাসিনার ভ্রাতা তাহাকে দেখিতে আসিলেন। তিনি সোজা ভাঙনি না গিয়া পথে 2 ক্রোশ দূরে ফুলচৌকি নামক গ্রামে তাহার মাসিমার বাড়িতে উপস্থিত হইলেন। পরদিন প্রাতকালে ভাঙনিতে সংবাদ পাঠাইলেন যে তিনি অপরাহ্নে তথায় যাইবেন, যাহাতে ভ্রাতা ও ভগিনীতে দেখা না হইতে পারে সেজন্য বাচ্চা মিয়া এক ফন্দি করিলেন। তিনি স্ত্রীকে বলিলেন যে তাহাদের লইয়া যাইবার জন্য ফুলচৌকি হইতে লোক আসিয়াছে। হাসিনা স্বামীর চালবাজি জানিতেন, সহসা তাহার কথায় বিশ্বাস করিলেন না। তিনি কোনো প্রকারে জানিতে পারিয়াছিলেন যে অদ্য অপরাহ্নে তাহার ভাই সাব আসিবেন। বাচ্চা মিয়া পুনরায় কহিলেন, ভাই সাবের মাথা ধরিয়াছে, তিনি আজ আসিতে পারিবেন না, সেই জন্য খালাম্মা ইয়ার মাহমুদ সর্দারকে পাঠাইয়াছেন আমাদের লইয়া যাইতে। তুমি আমার কথা বিশ্বাস না করো তো চলো, দেউড়ি ঘরে গিয়া সকর্ণে সর্দারের কথা শুনো। তদনুসারে দেউড়ি ঘরের দ্বারের বাহিরে ইয়ার মাহমুদকে ডাকিয়া আনা হইল। ঘরের ভিতর হইতে বাচ্চা মিয়া জিজ্ঞাসা করিলেন, ইয়ার মাহমুদ, তুমি এখন ফুলচৌকি হইতে আসিয়াছ না? সে উত্তর করিল, হাঁ হুজুর, আমি খবর নিয়ে আসিয়াছি। বাচ্চা মিয়া তাড়াতাড়ি অন্য কথা পারিয়া তাহাকে আর বেশি কিছু বলিতে দিলেন না। হাসিনা হাসি খুশি মাসিমার বাড়ি যাইতে প্রস্তুত হইলেন। তাহার জন্য বানাতের ঘেরা টোপ ঢাকা পালকি সাজিল। তাহার বাদীদের জন্য খেরুয়ার ওয়ার ঘেরা গোটা আষ্টেক ডুলি সাজিল। বাচ্চা মিয়ার মেয়ানা অর্থাৎ খোলা পালকি বিশেষ সাজিল। আরদালি, বরকন্দাজ, আশা বর্দার, ছোট বর্দার ইত্যাদি সহ তাহারা বেলা 1টার সময় রওনা হইলেন। পথে যখন হাসিনা বুঝিতে পারিলেন যে 2খানি ডিঙ্গি নৌকা জুড়িয়া তাহার উপর তাহার পালকি রাখিয়া নদী পার করা হইতেছে, তখন তিনি রোদন আরম্ভ করিলেন যে ফুলচৌকি যাইতে তো নদী পার হইতে হয় না। আল্লাহ রে আল্লাহ, সাপ তাহাকে কোন জায়গায় আনিলেন? পালকিতে মাথা ঠুকিয়া কান্না ছাড়া আর অবরোধবাসিনী কি করিতে পারে? অনুগল্প 33। প্রায় 18 বৎসর হইল কলিকাতায় একটা 1.5 বৎসর বয়স্কা শিশুর জ্বর হইয়াছিল। তাহাদের অবরোধ অতি কঠোর, তাই অতটুকু মেয়েকেও কোনো ডাক্তার দেখিতে পাইবেন না। সুতরাং ডাক্তার আসিয়াছেন। বাড়ি ভরা যে স্ত্রীলোকেরা আছেন তাহাদের একমাত্র শরাফত ব্যতীত আর কোনো গুণ নাই। তাহারা লেডি ডাক্তার মিস গুপ্তকে ঘিরিয়া দাঁড়াইয়াছেন। মিস গুপ্ত দেখিয়া শুনিয়া রোগী মেয়েকে গরম জলে স্নান করাইতে চাহিলেন। ডাক্তার মিস গুপ্ত চাহেন গরম জল, বিবিরা দেখেন একে অপরের মুখ। তিনি চাহেন ঠান্ডা জল, বিবিরা বলেন বাপরে বাপ, ঠান্ডা জলে স্নান করালে মেয়ের জ্বর তো বেড়ে যাবে। ফল কথা, বেচারি মিস গুপ্ত সেদিন কিছুতেই তাহাদিগকে নিজের বক্তব্য বুঝাইতে পারিলেন না। তিনি বাহিরে আসিয়া কর্তার নায়েব সাহেবকে সমস্ত বলিয়া বিদায় হইবার সময় বলিলেন, তিনি এ বাড়িতে আর আসিবেন না। নায়েব সাহেব অনেক অনুনয় বিনয় করিয়া তাহাকে 16 টাকা ফি গছাইয়া দিয়া পরদিন আসিবার জন্য বলিলেন। পরদিন আবার ডাক্তার মিস গুপ্তকে লইয়া বাড়ির গিন্নিদের গণ্ডগোল আরম্ভ হইল। বেগতিক দেখিয়া নায়েব সাহেব তাহার পরিচিতা জনৈকা মহিলাকে আনিয়া মিস গুপ্তের নিকট পাঠাইয়া দিলেন। বিনা পানি অর্থাৎ নায়েব সাহেবের প্রেরিতা সেই বাঙালি মহিলা আসিয়া দেখেন লেডি ডাক্তার রাগিয়া ভূত হইয়া আছেন, আর সমাবেত বিবিরা দাঁড়াইয়া ভয়ে থরথর কাঁপিতেছেন। তাহাদের মুখে ধান দিলেই খই ফোটে। শেষে মিস গুপ্ত গর্জন করিয়া বলিলেন, मैं তামাশা দেখনে নেহি আই হুঁ। বিনা পানি চুপি চুপি বিবিদের জিজ্ঞাসা করিলেন যে ব্যাপার কি। তাহারা বলিলেন, বুঝিতে পারি না, তিনি তোয়ালে চাহেন, টব চাহেন, কিন্তু আমরা যাহা দিই তাহাই ছুঁড়িয়া ফেলিয়া দেন। পরে তিনি মিস গুপ্তকে তাহার বিরক্তির কারণ জিজ্ঞাসা করায় তিনি হাতের ঘড়ি দেখিয়া বলিলেন, দেখুন দেখি, 8 ঘন্টার উপর হয়ে এলো, এখন পর্যন্ত মেয়েকে স্নান করাবার জন্য কোনো জিনিস পেলুম না। বিনা সভয়ে বলিলেন,
উহারা যে জিনিস দেন তাই নাকি আপনি পছন্দ করেন না? মিস গুপ্ত বলিলেন, কি করে পছন্দ করব বলুন দেখি? আমি চাই একটা বাথটাব, তাতে বসিয়ে শিশুকে স্নান করাবো। ওরা দেন আমাকে এতটুকু একটা একসেরা ডেকচি, কাজে আমি ছুঁড়ে ফেলেছি। আপনি বলুন, ওইটুকু ডেকচির ভিতর আমি শিশুটিকে বসাই কি করে? আমি চাই নরম পুরাতন কাপড় শিশুর গা মুছে দেবার জন্য। ওরা দেন আমাকে নতুন খসখসে তোয়ালে, কাজে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আমাকে ঐশ্বর্য দেখান যে নতুন তোয়ালে আছে। এরা মনে করেন যে এরা পীর, তাই এভরিবডি শুড ওরশিপ দেম। শেষে বিনা সমস্ত জিনিস জোগাড় করিয়া দিয়া শিশুকে স্নান করাইতে মিস গুপ্তের সাহায্য করিলেন। তখন রাগ পড়িয়া গিয়া তাহার মুখে হাসি ফুটিল। বিবিরাও নিঃশ্বাস ছাড়িয়া বাঁচিলেন। অনুগল্প 34 থেকে শুরু হবে। শুনিয়াছি বঙ্গদেশের কোনো শরীফ খানদানের বাড়ির নিয়ম এই যে বিবাহের সময় কন্যাকে হু বলিয়া এজেন্ট দিতে হয় না। মেয়ের কণ্ঠস্বরের ওই হুটুকুই বা পুরুষে শুনিবে কেন? সেই জন্য বিবাহ সভায় মোটা পর্দার একদিকে পাত্রীর উকিল, সাক্ষী, আত্মীয় স্বজন এবং বরপক্ষের লোকেরা থাকে, অপর পার্শ্বে কন্যাকে লইয়া স্ত্রীলোকেরা বসে। পর্দার নিচে একটা কাঁসার থালা থাকে। থালার অর্ধেক পর্দার এপারে, অপর অর্ধাংশ পর্দার ওপারে থাকে। বিবাহের কলেমা পড়ার সময় কন্যার কোনো সঙ্গিনী বা চাকরানী একটা সরতা বা জাতি সেই থালার উপর ঝনাত করিয়া ফেলিয়া দেয়। জাতিটা সশব্দে পুরুষদের দিকে গিয়া পড়িলে বিবাহক্রিয়া সমাপ্ত হয়। এই প্রসঙ্গে আমার আরেকটি কথা মনে পড়িল। লখনৌয়ের এক বিবির সহিত আমার আলাপ আছে। একদিন তাহার বাড়িতে বেড়াইতে গিয়াছি। কিছুক্ষণ পর তাহার 7ম বর্ষীয় এক পুত্র দুষ্টামি করায় তিনি তাহাকে হারামি বলিয়া গালি দিয়া মারিতে উদ্যত হইলেন। ছেলে পালাইয়া গেল পরে আমি তাহাকে বিনা সংকোচে জিজ্ঞাসা করিলাম, এ গালি তিনি কাহাকে দিলেন, ছেলেকে না ছেলের মাতাকে? তিনি তদুত্তরে সহাস্যে বলিলেন যে বিবাহের সময় যদিও তিনি বয়স্কপ্রাপ্ত ছিলেন, তথাপি কেহ তাহার মতামত জিজ্ঞাসা করে নাই। বিবাহ মজলিসে তিনি হাঁ হুঁ কিছুই বলেন নাই। জবরদস্তি তাহার শাদী দেওয়া হইয়াছে, সুতরাং তাহার সব বাচ্চে হারামজাদে। অনুগল্প 35। মরহুম মৌলভী নজির আহমদ খাঁ বাহাদুরের প্রসিদ্ধ গ্রন্থে লিখিত দিল্লি গদরের সময় অবরোধ বন্দিনী মহিলাদের দুর্দশার বর্ণনা হইতে অংশবিশেষের অনুবাদ এই যে, রাত্রি 10টার সময় আমার ভাইজানকে কাপ্তেন সাহেবের প্রেরিত লোকটি বলিল যে আমরা রাত্রি 2টার সময় বিদ্রোহীদের আক্রমণ করিব। আপনাদের বাড়ির নিকটেই তোপ লাগানো হইয়াছে, অতএব আপনারা আক্রমণের পূর্বেই প্রাণ লইয়া পলায়ন করুন। এ সংবাদ শুনিবা মাত্র আমাদের আত্মা শুকাইয়া গেল, কিন্তু কোনো উপায় ছিল না। শেষে আমরা পদব্রজে যাত্রা করিতে বাধ্য হইলাম। সেদিনের দুঃখের কথা মনে হইলে এখনো মনে দুঃখ হয়, হাসিও পায়। এক কর্ত্রী সাহেবা সমস্ত ধন দৌলত ছাড়িয়া পানদান সঙ্গে লইয়া চলিলেন। হতভাগীদের মোটেই হাঁটিবার অভ্যাস নাই। এখন প্রাণের দায়ে হাঁটিতে গিয়া কাহারও জুতা খসিয়া রহিয়া গেল, কাহারও ইজারবন্ধ পায়ে জড়াইয়া গেল। সেদিন যাহার পায়জামার পায়চা যত বড় ছিল, তাহারই হাঁটিতে তত অধিক কষ্ট হইতেছিল। ভাইজান সে সময় তিক্ত বিরক্ত হইয়া তাহাদের বলিতেছিলেন, কমবক্তিরা, আরও 2 থান নয়ন সুখের পায়জামা বানাও। লহরের রেশমি ইজোরবন্ধ আরও জরির ঝাড়ল লাগাইয়া লম্বা করো। বেচারীরা বাজারের পথে চলিলেন। ভাগ্যে রাত্রি ছিল, তাই রক্ষা। অর্থাৎ আমাদের তৎকালীন দুর্গতি দেখিবার জন্য লোকের ভিড় হয় নাই। আহারে, সকলের পা ফুলিয়া ভারী হইল, যেন এক এক মন। 2 পা চলেন আর হোঁচট খান, বারবার পড়েন। একজন পথে বসিয়া একেবারে এলাইয়া পড়িলেন যে আর তিনি হাঁটিতে পারিবেন না। কেবল পায়ে ব্যথা নয়, আমাদের সর্বাঙ্গে বেদনা হইয়া গেল। বেচারি বিবিদের লাঞ্ছনার অবধি ছিল না। কিছু দূর যাইয়া দেখি
হাজার হাজার গোরা আর শিখ সৈন্য সারি বাঁধিয়া চলিয়া আসিতেছে। তাহা দেখিবা মাত্র ভয়ে আমাদের প্রাণ উড়িয়া গেল। আরও চলৎশক্তিবিহীন হইয়া পড়িলাম। অবশেষে বহু কষ্টে কিছু দূর গিয়া ভাইজান 4টা গাধা সংগ্রহ করিলেন। শেষে গাধার পিঠে উঠিয়া বিবিরা রক্ষা পাইলেন। অনুগল্প 36। শীতকাল, মাঘ মাসের শীত। সেই সময় কোথা হইতে এক ভালুকের নাচওয়ালা গ্রামে আসিল। গ্রামে কোনো নতুন কিছু আসিলে প্রথমে তাহাকে জমিদার বাড়িতে হাজিরা দিতে হয়। তদনুসারে ভালুকাওয়ালা জমিদার বাড়িতেই অতিথি হইয়াছে। প্রশস্ত দালানের উত্তর দিকের মাঠে প্রত্যহ ভালুকের নাচ হয়। গ্রাম শুদ্ধ লোকে আসিয়া নাচ দেখে, কিন্তু বাড়ির বৌঝি সে নাচ দেখা হইতে বঞ্চিতা। ছোট ছেলেরা এবং বুড়ি চাকরানীরা আসিয়া গিন্নিদের নিকট গল্প করে। ভালুকে খেমচা নাচ নাচে, থমকা নাচ নাচে, এমন করিয়া ভালুকওয়ালার সঙ্গে কুস্তি লড়ে, এমন করিয়া পাছাড় করে, ইত্যাদি ইত্যাদি। এইসব গল্প শুনিয়া শুনিয়া কর্তার 2জন অল্প বয়স্কা পুত্রবধূর সাধ হইল যে একটু নাচ দেখিবেন। বেশি দূর যাইতে হইবে না। ছোট বউবিবির কামরার উত্তর দিকের জানালার ঝরকা অর্থাৎ খড়খড়ি পাখি একটু তুলিলেই সুস্পষ্ট দেখা যায়। যেই বধূদ্বয় ঝরকা তুলিয়াছেন অমনি তাহাদের 4 বৎসর বয়স্কা ননদ জোহরা দৌড়াইয়া আসিয়া বলিল যে সেও দেখিবে। একজন তাহাকে কোলে তুলিয়া দেখাইতে লাগিলেন। জোহরা কখনো বাড়ির উঠানে নামিয়া কুকুর বিড়াল পর্যন্ত দেখে নাই। এখন দেখিলে একেবারে ভালুক কুস্তি লড়িতেছিল। তাহা দেখিয়া জোহরা ভয়ে চিৎকার করিয়া অজ্ঞান হইয়া পড়িল। ভালুকের নাচ দেখা মাথায় থাকুক, এখন জোহরাকে লইয়া তাহারা ব্যস্ত হইয়া পড়িলেন। জোহরার জ্ঞান হইল বটে, কিন্তু তাহার ভয় গেল না। রাত্রিকালে হঠাৎ চিৎকার করিয়া জাগিয়া উঠিয়া ভয় থরথর কাঁপে। অবস্থার সংকটাপন্ন দেখিয়া সুদূর সদর জেলা হইতে বহু অর্থ ব্যয়ে ডাক্তার আনিতে হইল। ডাক্তার সাহেব সকল অবস্থা শুনিয়া জিজ্ঞাসা করিলেন, শিশু কোনো প্রকারের ভয় পাইয়াছিলেন নাকি? কথা গোপন থাকে না। জানা গেল শিশু ভালুকের নাচ দেখিয়া ভয় পাইয়াছিল। এদিকে কর্তা সন্ধান লইতে লাগিলেন জোহরাকে ভালুক নাচ দেখাইল কে। খেলাই আন্না প্রভৃতি সকলকে এক বাক্যে অস্বীকার করিল যে তাহারা সাহেবজাদিকে ভালুকের নাচ দেখায় নাই। অবশেষে জানা গেল বউ বিবিরা দেখাইয়াছেন। তখন তাহার ক্রোধ চরমে উঠিল। জোহরা মরে মরুক, তাহাতে কর্তার তত আপত্তি নাই, কিন্তু এই যে বাড়িময় রাষ্ট্র হইল যে তাহার পুত্রবধূগণ বেগানা মরদের তামাশা দেখিতে গিয়াছিলেন, তিনি এ লজ্জা রাখিবেন কোথায়? ছি ছি! ভিন্ন ধর্মাবলী সিভিল সার্জন ডাক্তারও শুনিয়া মৃদু হাসিলেন যে বউয়েরা ভালুকের নাচ দেখিতে গিয়াছিলেন। লাজে খেদে ক্রোধে অধীর হইয়া কর্তা বধূদের তলব দিলেন। মাথায় 1 হাত ঘোমটা টানিয়া শ্বশুরের সম্মুখে দাঁড়াইয়া বধূদ্বয় লজ্জায় অভিমানে থরথর কাঁপিতেছিলেন। সেই মাঘ মাসের শীতেও ঘামিতেছিলেন, আর পদস্থলিত পাথরের মেঝেকে হয়তো বলিতেছিলেন, উমা বসুন্ধরা, বিদর্গ তোরা, তোমাতে বিলীন হই। তাই তো পর্দানসীনদের ধরাপৃষ্ঠে থাকিবার প্রয়োজন কি? দন্ত কর্মর করিয়া বৌমারা শুনত বলিয়ায় অতি ক্রোধে কর্তার বাগ্রোধ হইল। তখন তাহার গোসায় অযুত কাঁপে, আঁখি হইল লাল। তিনি বৌমাদের বিনা লুনে চিবাইয়া খাইবেন না আস্ত গিলিবেন তাহা ঠিক করিতে পারিতেছিলেন না। অনুগল্প 37। একবার পশ্চিম দেশ হইতে ট্রেন হাবড়ায় আসিবার সময় পথে বালি স্টেশনে 3 জন বোরকাধারিণী লোক স্ত্রীলোকদের কক্ষে উঠিল। কক্ষে আরও অনেক মুসলমান স্ত্রীলোক ছিল। ট্রেন ছাড়িলে পরও তাহারা সবিষয়ে দেখিতে লাগিল যে নবাগতা 3 জন বোরকার নেকাব তুলিল না। তখন তাহাদের মনে সন্দেহ হইল যে ইহারা না জানি কি করিবে। আর তাহারা লম্বাও খুব ছিল। খোদা খোদা করিয়া লিলুয়া স্টেশনে ট্রেন থামিলে যখন মেয়ে টিকিট কালেক্টর তাহাদের কামরায় আসিলেন, তখন সকলেই তাহাকে ওই বোরকাধারীদের বিষয়ে বলিল।
টিকিট কালেক্টর তাহাদের দিকে অগ্রসর হইতে না হইতেই তাহাদের একজন স্টেশনের বিপরীত দিকে ট্রেনের জানালা দিয়া লাফাইয়া পালাইয়া গেল। তিনি পুলিশ পুলিশ বলিয়া চেঁচাইতে চেঁচাইতে একজনকে ধরিয়া নেকাব তুলিয়া দেখেন তাহার মুখে ইয়া দাড়ি ইয়া গোফ। তিনি ব্যস্ত হইয়া বলিলেন, কি আশ্চর্য, বোরকার ভিতর দাড়ি গোফ। অনুগল্প 38। আমার পরিচিতা জনৈকা ডাক্তার মিস শরৎকুমারী মিত্র বলিয়াছেন, বাবা, আপনাদের মুসলমানদের বাড়ি গেলে আমাদের চা নাকাল হতে হয়। না পাওয়া যায় সময় মতো একটু গরম জল, না পাওয়া যায় একখণ্ড ন্যাকড়া। একবার তাহাকে বহুদূর হইতে একজন ডাকিতে আসিয়া জানাইল যে বউ বেগমের দাঁতে ব্যথা হইয়াছে। তিনি যথাসম্ভব দাঁতের ঔষধ এবং প্রয়োজন বোধ করিলে দাঁত তুলিয়া ফেলিবার জন্য যন্ত্রপাতি সঙ্গে লইয়া গিয়াছেন। সেখানে গিয়া দেখেন দাঁতে বেদনা নহে, প্রসব বেদনা। তিনি এখন কি করেন? ভাগলপুর শহর হইতে জমগাঁও 4 ক্রোশ পথ। এত দূর হইতে আবার সেই একই ঘোড়ার গাড়িতে ফিরিয়া যাওয়া অসম্ভব, কারণ ঘোড়া ক্লান্ত হইয়াছে। জমগাঁও শহরতলি পাড়াগ্রামের মতো স্থান, সেখানে ঘোড়ার গাড়ি কিংবা পালকি পাওয়া যায় না। কোনো প্রকারে ভাগলপুরে ফিরিয়া আসিয়া তৎকালীন উপযোগী যন্ত্রপাতি লইয়া পুনরায় জমগাঁও যাইতে যাইতে রোগিণীর দফা শেষ হওয়ার সম্ভাবনা। মিস মিত্র সে বাড়ির কর্ত্রীকে জিজ্ঞাসা করিলেন যে এরূপ মিথ্যা কথা বলিয়া তাহাকে অনর্থক ডাকা হইল কেন? উত্তরে কর্ত্রী বললেন, পুরুষ চাকরের দ্বারা ডাক্তারনিকে ডাকিতে হইল, সুতরাং তাহাকে দাঁতে ব্যথা না বলিয়া আর কি বলিতাম? তো বাসিয়া মর্দুয়াকে ও কথা বলিতাম কি করিয়া? আপনি কেমন ডাক্তার নিজে, লোকের কথা বুঝেন না। অনুগল্প 39। সমাজ আমাদিগকে কেবল অবরোধ কারাগারে বন্ধ করিয়াই ক্ষান্ত হয় নাই। সম্ভ্রান্ত মুসলমানের ঘরে বালিকার বয়স যখন 8 বৎসর হয়, তখনই তাহাদের উচ্চ হাস্য করা নিষেধ, উচ্চস্বরে কথা বলা নিষেধ, দৌড়ানো লাফানো ইত্যাদি সবই নিষেধ। এক কথায় তাহার নড়াচড়াও নিষেধ। সে গৃহকোণে মাথা গুজিয়া বসিয়া কেবল সূচিকর্ম করিতে থাকিবে, নড়িবে না, এমনকি দ্রুত গতিতে হাঁটিবেও না। কোনো এক সম্ভ্রান্ত ঘরের একটি 8 বছরের বালিকা একদিন বিকালে উঠানে আসিয়া দেখিল রান্নাঘরের চালে ঠেকানো একটা ছোট মই আছে। তাহেরার মনে কি হইল, সে অন্যমনস্কভাবে ওই মইয়ের 2 ধাপ উঠিল। ঠিক সেই সময় তাহার পিতা সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তিনি কন্যাকে মইয়ের উপর দেখিয়া দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া তাহার হাত ধরিয়া এক হ্যাচকা টানে নামাইয়া দিলেন। তাহেরা পিতার অতি আদরের একমাত্র কন্যা। পিতার আদর ব্যতীত অনাদর কখনো লাভ করে নাই, কখনো পিতার অপ্রসন্ন মুখও দেখে নাই। অদ্য পিতার রুদ্রমূর্তি দেখিয়া ও রুদ্র হ্যাচকা টানে সে এত অধিক ভয় পাইল যে কাঁপিতে কাঁপিতে বেসামাল হইয়া কাপড় নষ্ট করিয়া ফেলিল। অবেলায় স্নান করাইয়া দেওয়া হইল বলিয়া এবং অত্যধিক ভয়ে বিহব্বল হইয়াছিল বলিয়া সেই রাত্রে তাহেরার জ্বর হইল। একে বড় ঘরের মেয়ে, তাই আবার অতি আদরের মেয়ে, সুতরাং চিকিৎসার ত্রুটি হয় নাই। সুদূর সদর জেলা হইতে সিভিল সার্জন ডাক্তার আনা হইল। সেকালে অর্থাৎ 40 থেকে 45 বছর পূর্বে ডাক্তার ডাকা সহজ ব্যাপার ছিল না। ডাক্তার সাহেবের চতুর্গুণ দর্শনী, পালকি ভাড়া, তদুরূপী 32 জন বেহারার সিধা ও পান তামাক জোগানো সে এক বিরাট ব্যাপার। এত যত্ন সত্ত্বেও তৃতীয় দিনেও তাহেরার জ্বর ত্যাগ হইল না। ডাক্তার সাহেব বেগতিক দেখিয়া বিদায় হইলেন। পিতার রূঢ় ব্যবহারের নিষ্ঠুর প্রত্যুত্তর দিয়া তাহেরা চিরমুক্তি লাভ করিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনুগল্প 40। এক ধনী গৃহে কন্যার বিবাহ উপলক্ষে ধুমধাম হইতেছিল। বাড়ি ভরা আত্মীয় কুটুম্বিনীর হট্টগোল, কিছুরই অভাব নাই। নবাগতদিগের জন্য অনেক নতুন চালাঘর তোলা হইয়াছে। একদিন ভরা সন্ধ্যায় কি করিয়া একটা নতুন খড়ের ঘরে আগুন লাগিল। শোরগোল শুনিয়া বাহির হইতে চাকর বাকর লোকজন আসিয়া দেউরির ঘরে অপেক্ষা করিতে লাগিল, আর বারংবার হাকিয়া জিজ্ঞাসা করিতে লাগিল পর্দা হইয়াছে কিনা, তাহারা অন্দরে আসিতে পারে কিনা।
কিন্তু অন্তঃপুর হইতে কে উত্তর দিবে? আগুন দেখিয়া সকলেরই ভ্যাবাচেকা লাগিয়া গিয়াছে। এদিকে আগুন লাগা ঘরের ভিতরে বিবিরা বলাবলি করিতেছেন যে প্রাঙ্গণে পর্দা আছে কিনা, কোনো বেটা ছেলে থাকিলে তাহারা বাহির হইবেন কি করিয়া। অবশেষে এক বুড়ো বিবি ভয়ে জ্ঞানহারা হইয়া উচ্চস্বরে বলিলেন, আরে বেটারা, আগুন নিবাইতে আয় না, এ সময় জিজ্ঞাসা পর্দা আছে কি না। তখন সকলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া আগুন নিবাইতে আসিল, কিন্তু আগুন লাগা ঘরের বিবিরা বাহিরে যাইতে গিয়া যেই দেখিলেন প্রাঙ্গণ পুরুষ মানুষের ভরা, অমনি তাহারা পুনরায় ঘরে গিয়া ঝাঁপের অন্তরালে লুকাইলেন। সৌভাগ্যবশত কয়েকটা সাহসী তরুণ যুবক বিবিদের টানা হেঁচড়া করিয়া বাহিরে লইয়া আসিল, নচেত তারা সেখানেই পুড়িয়া পশেন্দা কাবাব হইতেন। অনুগল্প 41। রায় শ্রীযুক্ত জলধর সেন বাহাদুর গত 1335 সনে লিখিয়াছে সেকালের পর্দা। আমি যে সময়কে সেকাল বলছি তা সত্য ত্রেতাদাপর যুগ নয়, কিন্তু সে আমাদের যৌবনকালের কথা, এই 50 বছর পূর্বের কথা। সে সময় আমরা পর্দার যেরকম কঠোর তথা হাস্যকর ব্যবস্থা দেখিয়াছিলাম, সে সকল দৃশ্য এখনও আমার চোখের সম্মুখে ছবির মতো জেগে আছে। তারই গুটি কয়েক দৃশ্যের সামান্য বর্ণনা দিতে চেষ্টা করিব। সেই সময় একদিন কি জন্য যেন হাবড়া স্টেশনে গিয়াছিলাম। আমি তখন কলেজে পড়ি। স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দেখি কয়েকজন বরকন্দাজ যাত্রীর ভিড় সরিয়ে পথ করছে। এগুতে সাহস হলো না, হয়তো কোনো রাজা মহারাজা গাড়িতে উঠবেন, তারই জন্য তার সৈন্য সামন্তেরা নিরীহ যাত্রীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এই ভেবে রাজা মহারাজার আগমন প্রতীক্ষায় একটু দূরে দাঁড়িয়ে রইলাম। 3-4 মিনিট হয়ে গেল, রাজা আর আসেন না। শেষে দেখি কি না একটা মশারি আসছেন। মশারির চারকোনা 4 জন সিপাহী ধরে ধীরে ধীরে এগিয়ে আসছেন। আমি তো এই দৃশ্য দেখে অবাক। এ ব্যাপার তো পূর্বে কখনো দেখি নাই। আমার পাশেই এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করলাম, এমন করে একটা মশারি যাচ্ছে কেন? তিনি একটু হেসে বললেন, আপনি বুঝি কখনো মশারি যাত্রা দেখেন নাই? দেখছেন না কত সিপাহী শান্ত্রী যাচ্ছে। বিহার অঞ্চলের কোনো এক রাজা না জমিদারের গৃহিণী ওই মশারির মধ্যে আব্রু রক্ষা করে গাড়িতে উঠতে যাচ্ছেন। বড় মানুষের বউ কি আপনার আমার সম্মুখ দিয়ে 8-10 জনের মতো যেতে পারেন? তারা যে অসূর্যম পশ্চা। এই বলেই ভদ্রলোকটি হাসতে লাগলেন। আমি এই পর্দার বহর দেখে হাস্য সংবরণ করতে পারলাম না। হ্যাঁ, এরই নাম পর্দা বটে, একেবারে মশারি যাত্রা। আর একবার কি একটা যোগ উপলক্ষে গঙ্গা স্নানের ব্যবস্থা ছিল। লোক সমারোহ দেখবার জন্য, এবং এই বৃদ্ধ বয়সে বলেই ফেলি, গঙ্গা স্নান করে পাপ মোচনের জন্যও বটে, বড়বাজারে আদ্যশ্রাদ্ধের ঘাটে গিয়েছিলাম। তখন শীতকাল, স্নানের সময় অপরাহ্ন 5টা। ঘাটে দাঁড়িয়ে লোক সমারোহ দেখছি আর ভাবছি এই দারুণ শীতের মধ্যে কেমন করে গঙ্গা স্নান করব। এমন সময় দেখি ঘেরাটোপ আগাগোড়া আবৃত একখানা পালকি ঘাটে এলো। পালকির 4 কোণ ধরে 4 জন আর্দালি আর পালকির 2 দুয়ার বরাবর 2টি দাসী। বুঝতে বাকি রহিল না যে কোনো ধনাঢ্য ব্যক্তির গৃহিণী বা কন্যা বা পুত্রবধূ স্নান করতে এলেন। বড় মানুষের বাড়ির মেয়েরা এমন আড়ম্বর করেই এসে থাকেন, তাতে আশ্চর্যের কথা কিছুই নেই। কিন্তু তারপর যা দেখলাম, হাস্যরসের এবং করুণ রসের একেবারে চূড়ান্ত। আমি মনে করেছিলাম গঙ্গার জলের কিনারে পালকি নামানো হবে এবং আরোহিণীরা অবতরণ করে গঙ্গা স্নান করে আসবেন। কিন্তু আমার সে কল্পনা আকাশেই থেকে গেল। দেখলাম বেহারা মায় আর্দালি দাসী 2টি পালকি নিয়ে জলের মধ্যে নেমে গেল। যেখানে গিয়ে পালকি থামলো সেখানে বোধহয় বুক সমান জল। বেহারারা তখন পালকিখানিকে একবারে জলে ডুবিয়ে তৎক্ষণাৎ উপরে তুলল এবং তারপরে পালকি নিয়ে তীরে উঠে এসে যেভাবে আগমন সেভাবেই প্রতিগমন।
আমার হাসি এলো পালকির গঙ্গা স্নান দেখে, আর মনে কষ্ট হতে লাগলো পালকির মধ্যে যারা ছিলেন তাদের অবস্থা স্মরণ করে। এই শীতের সন্ধ্যায় পালকির মধ্যে মা লক্ষ্মীরা ভিজে কাপড়ে হি হি করে কাঁপছেন। এদিকে তাদের স্নান যা হলো তা তো দেখতেই পেলাম, এরই নাম পর্দা। সেই মহাশয় পালকির গঙ্গা স্নান দেখিয়া হাসিয়াছেন। আমরা শৈশবে চিলমারির ঘাটে পালকির ব্রহ্মপুত্র নদের স্নান শুনিয়া হাসিয়াছি। পরে ভাগলপুরে গিয়া পালকির রেল ভ্রমণের বিষয় শুনিয়াছি। একবার একটি 13 বর্ষীয়া নববিবাহিতা বালিকার শ্বশুরবাড়ির যাত্রা স্বচক্ষে দেখিয়াছি, তাহা বেশ স্পষ্ট মনে আছে। ভাগলপুর প্রভৃতি স্থানে জুন মাসে রৌদ্র কিরূপ প্রখর হয় তা সকলেরই জানা। জুন মাসে দিবা 8 ঘটিকার সময় সে বালিকা নববধূকে মোটা বেনারসি শাড়ি পরিয়া মাথায় আধ হাত ঘোমটা টানিয়া পালকিতে উঠিতে হইল। সেই ঘোমটার উপর আবার একটা ভারী ফুলের সেহরা তাহার কপালে বাঁধিয়া দেওয়া হইল। পরে পালকির দ্বার বন্ধ করিয়া জরির কাজ করা লাল বানাতের ঘেরাটোপ দ্বারা পালকি ঢাকা হইল। সেই পালকি ট্রেনের ব্রেক ভ্যানের খোলা গাড়িতে তুলিয়া দেওয়া হইল। এই অবস্থায় দগ্ধ ও সিদ্ধ হইতে হইতে বালিকা চলিল তাহার শ্বশুর বাড়ি যশিদি। অনুগল্প 42। সেদিন 7 জুলাই 1931 সাল জনৈকা মহিলা নিম্নলিখিত ঘটনা দুইটি বলিলেন। বহু বর্ষ পূর্বে তাহার সম্পর্কের এক নানি যান পশ্চিম দেশে বেড়াইতে গিয়া ফিরিয়া আসিলেন। তিনি যথাসময়ে টেলিগ্রাফ যোগে তাহার কলিকাতায় পৌঁছিবার সময় জানাইয়াছিলেন, কিন্তু সেদিন তুফানে সমস্ত টেলিগ্রাফের তার ছিঁড়িয়া গিয়াছিল এবং কলিকাতার রাস্তায় সাঁতার জল ছিল। সুতরাং এখানে কেহ নানিজানের টেলিগ্রাম পায় নাই এবং হাবড়া স্টেশনে পালকি লইয়া কেহ তাহাকে আনিতেও যায় নাই। এদিকে যথাসময়ে নানিজানের রিজার্ভ করা গাড়ি হাবড়ায় পৌঁছিল। সকলে নামিলেন, জিনিসপত্রও নামানো হইল, কিন্তু পালকি না থাকায় নানিজান বোরকা পরিয়া থাকা সত্ত্বেও কিছুতেই নামিতে সম্মত হইলেন না। অনেকক্ষণ সাধ্য সাধনার পর নানা সাহেব ভারী বিরক্ত হইয়া বলিলেন, তবে তুমি এই ট্রেনেই থাকো, আমি চলিলাম। বেগতিক দেখিয়া নানিজান মিনতি করিয়া বলিলেন, আমি এক উপায় বলিয়া দিই, আপনারা আমাকে সেই রূপ নামান। উপায়টি এই যে, তাহার সর্বাঙ্গে অনেক কাপড় জড়াইয়া তাহাকে একটা বড় গাঁটরির মতো করিয়া বাঁধিয়া 3-4 জনে সেই গাঁটরি ধরাধরি করিয়া টানিয়া ট্রেন হইতে নামাইল। অতঃপর তদবস্থায় তাহাকে ঘোড়ার গাড়িতে তুলিয়া দেওয়া হইল। অনুগল্প 43। এক বোরকাধারিণী বিবি হাতে একটা ব্যাগসহ ট্রেন হইতে নামিয়াছেন। তাহাকে অন্যান্য আসবাবপত্র এক জায়গায় দাঁড় করাইয়া তাহার স্বামী কার্যান্তরে গেলেন। কোনো কারণবশত তাহার ফিরিয়া আসিতে কিছু বিলম্ব হইল। এদিকে বিবি সাহেবা দাঁড়াইয়া অশ্রুবর্ষণ করিতে লাগিলেন। তাহার অস্ফুট ক্রন্দনধ্বনি শুনিয়া এবং শরীরের কম্পন দেখিয়া ক্রমে লোকের ভিড় হইল। লোকেরা দয়া করিয়া জিজ্ঞাসা করিল, আপনার সঙ্গে লোকের নাম বলুন তো, আমরা তাহাকে ডাকিয়া আনি। তিনি একবার আকাশে সূর্যের দিকে ইশারা করেন, আর একবার হাতের ব্যাগ তুলিয়া দেখান। ইহাতে উপস্থিত লোকেরা কিছুই বুঝিতে পারে না, না পারিয়া হাসিতে হাসিতে হট্টগোল বাঁধাইয়া দিলেন। কিছুক্ষণ পরে এক ব্যক্তি হাঁপাইতে হাঁপাইতে সেখানে দৌড়াইয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে, ভিড় কেন? ঘটনা শুনিয়া তিনি হাসিয়া বলিলেন, আমার নাম আফতাব বেগ, তাই আমার বিবি সূর্যের দিকে ইশারা করিয়াছেন আর হাতের বেগ দেখাইয়াছেন। অনুগল্প 44। জনাব শরফুদ্দিন আহমেদ বিএ আজিমাবাদী নিম্নলিখিত ঘটনাত্রয় কোনো উর্দু কাগজে লিখিয়াছিলেন। আমি তাহা অনুবাদ করিবার লোভ সংবরণ করিতে পারিলাম না। যথা: গত বছর পর্যন্ত আমি আলিগড়ে ছিলাম, যেহেতু সেখানকার স্টেশন বিশেষ একরূপ জাঁকজমকে EIR লাইনে অদ্বিতীয় বোধ হয়।
সেই জন্য আমি প্রত্যহই পদব্রজে ভ্রমণের সময় স্টেশনে যাইতাম। সেখানে অন্যান্য তামাশার মধ্যে অনেকগুলি ১৩০০ শতাব্দীর বোরকা আমার দৃষ্টিগোচর হইয়াছিল। আর খোদা মিথ্যা না বলাক, প্রত্যেক বোরকাই কোনো না কোনো প্রকার কৌতূহলবহ ছিল। তন্মধ্যে মাত্র ৩টি ঘটনা এখানে বিবৃত হইল। প্রথম ঘটনা এই যে, একদিন আমি আলিগড় স্টেশনে প্ল্যাটফর্মে পায়চারি করিতেছিলাম। সহসা পশ্চাৎ দিক হইতে আমার গায়ে ধাক্কা লাগিল। মুখ ফিরাইয়া দেখিলাম যে এক বোরকাধারিণী বিবি দাঁড়াইয়া আছেন, আর আমাকে শাসাইয়া বলিতে লাগিলেন, মিয়া, দেখে চলেন না। তাহার কথায় আমার প্রবল হাসি পাইল, কারণ তিনি তো আমার পশ্চাতে ছিলেন। সুতরাং দেখিয়া চলা না চলার দায়িত্ব কাহার, তাহা সহজেই অনুমেয়। আমি তাহাকে কেবল এইটুকু বলিলাম, আপনি মেহেরবানি করিয়া বোরকার জাল চক্ষের সম্মুখে ঠিক করিয়া নিন, এবং হাসিতে হাসিতে অন্যত্র চলিলাম। অনুগল্প ৪৫। দ্বিতীয় ঘটনা এই যে, একদিন আবার আমি কতিপয় বন্ধুর সহিত আলিগড় স্টেশনে তামাশা দেখায় মশগুল ছিলাম। এমন সময়ে আমাদের সন্নিকটে একটি শিশুর কান্নার শব্দ শুনিতে পাইলাম। আমরা চারদিকে চাহিয়া দেখিলাম, কিছুই দেখিতে পাইলাম না। আবার কিছুক্ষণ পরে শুনিলাম কোনো শিশু আমাদের অতি নিকটে চেঁচাইতেছে, কিন্তু এদিক সেদিক দেখিয়া কিছুই ঠিক করিতে পারিলাম না। আমার বন্ধুরা কিছু বুঝিতে পারিলেন না, কিন্তু যেহেতু বোরকা সম্বন্ধে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাই আমি অনুসন্ধানে প্রবৃত্ত হইলাম। শেষে দেখি কি, এক বোরকাধারিণী বিবি যাইতেছেন। তাহারই বোরকার ভিতর হইতে শিশুর রন্দন শব্দ আসিতেছে। ঘটনা ছিল এই যে, বিবি সাহেবা শিশুকে বোরকার ভিতর লুকাইয়া রাখিয়াছিলেন। সে গরমে অস্থির হইয়া চিৎকার করিতেছিল। তাই কেহ শিশুকে দেখিতে পায় নাই, কেবল কান্না শুনিতে পাওয়া যাইতেছিল। আমি বন্ধুদের ওই তামাশা দেখাইয়া দিলাম, আর হাসিতে হাসিতে আমাদের যে কি দশা হইল, তাহা আর কি বলিব। অনুগল্প ৪৬। আমি পূর্বের ন্যায় আমার একদা আলিগড় স্টেশনের প্ল্যাটফর্মে পায়চারি করিতেছিলাম। সম্মুখে এক সফেদ গোল অর্থাৎ সাদা দল আসিতে দেখিলাম। নিকটে আসিলে দেখিলাম আগে আগে এক প্রবীণ ভদ্রলোক এক হাতে পানদান অপর হাতে পাখা লইয়া আসিতেছেন। তাহার পশ্চাতে কয়েকটি বোরকাধারিণী পরস্পরের জড়াজড়ি করিয়া মিলিত হইয়া আসিতেছেন। এই কাফেলাটি অধিক দূরে না যাইতেই এক মালঠেলা গাড়ির সম্মুখীন হইল। উহার সহিত টক্কর খাইয়া এক বিবি যেই পড়িলেন, অমনি সমস্ত পার্টি তাহার সহিত গড়াইল। সন্ধ্যার সময় গাড়ি আসিতেছিল, যাত্রীর হাঙ্গামা ছিল। এমতো স্থলে প্ল্যাটফর্মের উপর ঐরূপ আশ্চর্য জিনিস পড়িয়া থাকিতে দেখিলে কে না অগ্রসর হইয়া দেখিবে। অতি শীঘ্র বেশ একটা ভিড় জমা হইল। প্রত্যেকেই ভূপতিতদের সাহায্য করিতে ইচ্ছুক ছিল, কিন্তু স্ত্রীলোককে স্পর্শ করিবে কে? সঙ্গের বৃদ্ধ লোকটির জন্য আরও দুঃখ হইতেছিল। বেচারা একা, আর এই বিপদ। শেষে আমি বললাম, হজরত, আপনি উহাদের তুলুন না, দেখুন তো বিবিদের কোথাও আঘাত লাগে নাই তো। বেচারা যখন তাহাদের তুলিতে লাগিলেন, আমি দেখিলাম যে বিবিরা আপন আপন বোরকা পরস্পরের বোরকার সহিত বাঁধিয়া লইয়াছিলেন, এবং অগ্রবর্তিনীর বোরকার দামন ধরিয়া সকলেই চক্ষু বুজিয়া চলিতেছিলেন। এখন আমার সম্মুখে এই সমস্যা ছিল যে, অগ্রবর্তিনী বিবি এই মালঠেলা গাড়ি দেখিলেন না কেন যে এই বিপদের সম্মুখীন হইতে হইল। আমি তাহার বোরকার দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলাম যে, তাহার বোরকার জাল যাহা চক্ষের সম্মুখে থাকা চাই, তাহা মাথার উপর পিছনে সরিয়া গিয়াছে। ইহাতে স্পষ্টতই প্রতীয়মান হইল যে, বিবি সাহেবা কেবল আন্দাজে হাঁটিয়া আসিতেছিলেন। এখন অবস্থা এই হইয়া দাঁড়াইল যে, বেচারা বুড়ো মিয়া
একজনকে উঠাইতে গেলে অপর সকলের উপরই টান পড়ে, সুতরাং প্রথম বিবি আবার সেই টানে বুড়ো মিয়ার হাতছাড়া হইয়া যান। এইরূপে অনেক টানা হ্যাচড়ার পরে বিবিরা উঠিয়া দাঁড়াইতে পারিলেন। অনুগল্প 47। কবির ভাষায় বলিতে ইচ্ছা করে, কাব্য উপন্যাস নহে এ মম জীবন, নাট্যশালা নহে ইহা প্রকৃত ভবন। প্রায় 3 বছরের ঘটনা। আমাদের প্রথম মোটর বাস প্রস্তুত হইল। পূর্বদিন আমাদের স্কুলের জনৈকা শিক্ষয়িত্রী মেম সাহেবা মিস্ত্রিখানায় গিয়া বাস দেখিয়া আসিয়া সংবাদ দিলেন যে মোটর ভয়ানক অন্ধকার। না বাবা, আমি কখনো মোটরে যাব না। বাস আসিয়া পৌঁছিলে দেখা গেল বাসের পশ্চাতে দ্বারের উপর সামান্য একটু জাল আছে এবং সম্মুখ দিকে ও উপরে একটু জাল আছে। এই 3 ইঞ্চি চওড়া ও 1.5 ফুট লম্বা জাল 2 টুকরো না থাকিলে বাসখানাকে সম্পূর্ণ এয়ারটাইট বলা যাইতে পারিত। প্রথম দিন ছাত্রীদের নতুন মোটরে বাড়ি পৌঁছানো হইল। চাকরানী ফিরিয়া আসিয়া সংবাদ দিল, গাড়ি বড্ড গরম হয়। মেয়েরা বাড়ি যাইবার পথে অস্থির হইয়াছিল, কেহ কেহ বমি করিয়াছিল। ছোট মেয়েরা অন্ধকারে ভয় পাইয়া কাঁদিয়াছিল। দ্বিতীয় দিন ছাত্রী আনাইবার জন্য মোটর পাঠাইবার সময় উপরোক্ত মেম সাহেবা মোটরের দ্বারের খড়খড়িটা নামাইয়া দিয়া একটা রঙিন কাপড়ের পর্দা ঝুলিয়া দিলেন। তথাপি ছাত্রীগণ স্কুলে আসিলে দেখা গেল 2-3 জন অজ্ঞান হইয়াছে, 2-4 জনের বমি করিয়াছে, কয়েকজনের মাথা ধরিয়াছে ইত্যাদি। অপরাহ্নে মেম সাহেবা বাসের 2 পাশে 2টি খড়খড়ি নামাইয়া 2 খণ্ড কাপড়ের পর্দা দিলেন। এই রূপে তাহাদের বাড়ি পাঠাইয়া দেওয়া গেল। সেদিন সন্ধ্যায় আমার এক পুরাতন বন্ধু মিসেস মুখার্জি আমার সহিত দেখা করিতে আসিলেন। স্কুলের বিবিধ উন্নতির সংবাদে আনন্দ প্রকাশ করিয়া বলিলেন, আপনাদের মোটর বাস তো বেশ সুন্দর হয়েছে। প্রথমে রাস্তায় দেখে আমি মনে করেছি যে আলমারি যাচ্ছে নাকি, চারিদিকে একেবারে বন্ধ, তাই বড় আলমারি বলে ভ্রম হয়। আমার ভাইপো এসে বললে, ও পিসিমা দেখো, সে মুভিং ব্ল্যাক হোল যাচ্ছে। তাই তো, ওর ভিতরে মেয়েরা বসে কি করে। তৃতীয় দিন অপরাহ্নে 4-5 জন ছাত্রীর মাতা দেখা করিতে আসিয়া বলিলেন, आपका मोटर तो खुदा का पाना, अब लड़कियों को जीते जी कब्र में बर रही है। আমি নিতান্ত অসহায়ভাবে বললাম, কি করি, এরূপ না হইলে তো আপনারাই বলিতেন বেপর্দা গাড়ি। তাহারা অত্যন্ত উত্তেজিত হইয়া বলিলেন, तब क्या आप जान मार के पर्दा करेंगी? कल से हमारी लड़कियों में स्कूल नहीं आएंगी। সেদিনও 2-3টি বালিকা অজ্ঞান হইয়াছিল। প্রত্যেক বাড়ি হইতে চাকরানী মারফতে ফরিয়দ আসিয়াছিল যে তাহারা আর মোটর বাসে আসিবে না। সন্ধ্যার পর 4খানা ঠিকানা রহিত ডাকে চিঠি পাইলাম। ইংরেজি চিঠির স্বাক্ষরে লেখা ছিল ব্রাদার ইন ইসলাম, বাকি 3খানা উর্দু ছিল, 2খানা বেনামি আর চতুর্থখানা 5 জনের স্বাক্ষর ছিল। সকল পত্রেরই বিষয় একই, সকলেই দয়া করিয়া আমাদের স্কুলের কল্যাণ কামনায় লিখিয়াছেন যে মোটরের 2 পার্শ্বে যে পর্দা দেওয়া হইয়াছে তাহা বাতাসে উড়িয়া গাড়ি বেপর্দা করে। যদি আগামীকাল পর্যন্ত মোটরে ভালো পর্দার ব্যবস্থা না করা হয় তবে তাহারা ততোধিক দয়া করিয়া খবিস গলিত প্রভৃতি উর্দু দৈনিক পত্রিকায় স্কুলের কুৎসা রটনা করিবেন এবং দেখিয়া লইবেন এরূপ বেপর্দা গাড়িতে কি করিয়া মেয়েরা আসে। এ তো ভারী বিপদ। না ধরিলে রাজা বধে, ধরিলে ভুজঙ্গ। রাজার আদেশে এমন করিয়া আর কেহ বোধহয় জীবন্ত সাপ ধরে নাই। অবরোধ বন্দিনীদের পক্ষ হইতে বলিতে ইচ্ছা করিল, কেন আসিলাম হায় এ পোড়া সংসারে, কেন জন্ম লভিলাম পর্দানসীন ঘরে।
এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসিনী। এই পর্বের মধ্য দিয়েই অবরোধবাসিনী সমাপ্ত হলো। এরকম আরও অনেক গল্প উপন্যাস শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন। আমাদের সাথেই থাকবেন আশা করি। বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। ধন্যবাদ।